তোমরা কি এই কাজটা করতে পারবে? কোথা থেকে নিয়ে আসবে? আমাদের এই 13টা দিন খুবই সতর্ক থাকতে হবে আর খুব সাবধানে এই কাজটা শেষ করতে হবে। যদি একটুও ভুল ত্রুটি হয় সব শেষ। এবার বলো, শরীর এবং মন দুটোকেই কখনো একসঙ্গে শেষ করা যায় না। আমাদের শরীরকে চিরজীবনের জন্য শেষ করা যায়, কিন্তু আত্মাকে নয়। নিজের মনকে সবসময় সঠিক পথে চালনা করা উচিত। নিজের মনের শক্তির মাধ্যমে সবসময় নিজেকে উপরে ওঠানো উচিত। আজ থেকে অনেক বছর আগে চরক কসরত ওয়াঘভট, যাকে আয়ুর্বেদের মহর্ষি মানা হতো, প্রাণীদের জন্ম মৃত্যু নিয়ে চর্চা করার সময় একজন শিষ্য ওনাকে জিজ্ঞেস করে বসেন যে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্যটা কোথায়। তখন আচার্যনি এটা উত্তর দেন যে যদি প্রত্যেক প্রাণীর দেহে চেতন ধাতু থাকে তাহলে সে জীবিত, যদি না থাকে তাহলে সে মৃত। তারপর সে শিষ্য জিজ্ঞেস করে যে চেতন ধাতুটা কি। তখন আচার্য বলেন যে সেটা হলো পরমাত্মার একটা পার্ট, যেটা মানুষে দেখতে পায় না, আর সেটাকেই আমরা আত্মা বলি। আত্মা সবসময় শরীরের হৃদয়ের মধ্যে থাকে, এমনটা সুশ্রুত আচার্য মনে করেন। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন যে वासांसि दृढ़यानि तथा विहाय नवानि गृह्णाति नरो प्राणी तथा शरीरानि विहाय जडरानि अन्यानि सयाति नवानि देहे। যেভাবে মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে থাকেন, সেইভাবে আত্মা ও বৃদ্ধ শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। যখন আত্মার মনোকামনা পূর্ণ হয়ে যায় তখন তার মূল স্থান পরমাত্মার সঙ্গে মিলন ঘটায়, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। আর যদি তার মনোকামনা পূর্ণ না হয় তাহলে সে মৃত্যুর আগুনে জ্বলতে থাকে। পুরাণ অনুযায়ী আত্মার সংখ্যা 13 ধরা হয়ে থাকে, যেমনটা হলো 13 মিনিট। আত্মাকে শরীর থেকে বাইরে বেরোনোর জন্য 13 মিনিট সময় লেগে থাকে। 13 ঘন্টা। আত্মা নিজের শরীরকে হারানোর জন্য 13 ঘন্টা কষ্ট পেয়ে থাকে। 13 দিন আত্মা নিজের শেষ ইচ্ছে পূরণের জন্য নিজেদের আত্মীয়দের আশেপাশে ঘুরতে থাকে। 13 মাস। এই সময়ের মধ্যে আত্মার পুনর্জন্মের প্রক্রিয়া শুরু হয়ে যায়, আর 13 বছর আত্মা তার প্রেতাত্মা হিসাবে শাস্তি গ্রহণ করে থাকে। পুরাণে বলা আছে আত্মার জন্য শুরুর 13 দিন অত্যন্ত কঠিন হয়ে থাকে। আর এর সাথে পুরাণে এ কথাও লেখা আছে যে দেহ থেকে বেরোনোর পর আত্মা দেহের বাঁ দিকে বসে থাকে আর 13 ঘন্টা পর্যন্ত নিজের দেহের সাথেই থাকে। নিজের আত্মীয়দের কাঁদতে মানা করে থাকে, কিন্তু তার শব্দ আত্মীয়দের কান পর্যন্ত পৌঁছায় না। তার শরীরে যখন কেউ মালা পরায় তখন যে দেহ আমাকে আশ্রয় দিয়েছিল সেই দেহে তুমি মালা পরিয়ে আমাকে সম্মান করেছো বলে ওই মানুষকে জড়িয়ে ধরে। এটা জেনেও যে সে এটা একদমই অনুভব করতে পারছে না, তখন আত্মা দুঃখ পেয়ে দেহের বাঁ দিকে এসে বসে পড়ে। সেই জন্য সবসময় মরদেহের বাঁ দিকেই তাদের আত্মীয় স্বজনকে বসানো হয়। দেহকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় দুঃখী আত্মার কারণে বাড়িতে যেন কারো সমস্যা না হয় সেই জন্য বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, কেননা খারাপ আত্মাদের আটকানোর শক্তি একমাত্র অগ্নিদেবের মধ্যেই আছে। পুরাণ অনুযায়ী আত্মা নিজের অন্তিম ইচ্ছা বলার জন্য 13 দিন পর্যন্ত নিজের আত্মীয় স্বজনের আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। এটা হলো এমনই এক আত্মার 13 দিন ঘুরে বেড়ানোর একটি গল্প।
কোথায় দীপু? হাহ। আমি জানি তুমি এখানেই কোথাও আছো, বলো না প্লিজ। এই, আমি জানি যে তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো। তুমি যদি বেরিয়ে না আসো তাহলে আমি কিন্তু চলে যাব। আমি কিন্তু মজা করছি না। আরে দাঁড়াও না প্লিজ, চলে যাওয়ার কথা বলো না সোনা। আচ্ছা, সোনা বলে তুমি আমাকে এতক্ষণ অপেক্ষা করালে, এটা কি তুমি ঠিক করেছো? আমি মানছি এটা ভুল করেছি, কিন্তু নিজের বয়ফ্রেন্ডকে এতক্ষণ ধরে অপেক্ষা করানো এটাও তো ভুল, বলো? আচ্ছা, তাহলে এই জন্য আমার উপর প্রতিশোধ নিলে? না সুচি, তোমার থেকে কোনো কারণে প্রতিশোধ নেওয়া বা রাগ করা সম্ভব নয়। আমার হৃদয় থেকে শুধু তোমার নামই বেরোয়। নাও শুনে দেখো। আই লাভ ইউ সুচি। আই লাভ ইউ টু। নমস্কার। আমার বাবা একটা কথা প্রায়ই বলতেন, তুমি যতই বড় হও না কেন নিজের পদকে সম্মান করো, সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করো। ট্যুরিজম মিনিস্টার হওয়ার সুবাদে আমারও এটাই স্বপ্ন, যাতে এই রাজ্যের উন্নতিতে আমি আমার অবদান রাখতে পারি। আর সেটা শুরু করতে চাইছি আমার নিজেরই গ্রাম থেকে। যদি কোনো সমস্যা হয় কিংবা কোনো আইডিয়া আসে, আপনারা সঙ্গে সঙ্গে সেটা আমাকে জানাবেন। অ্যান্ড বি এ গুড অফিসার মিস্টার রাম। কেউ আমাকে কেন বিয়ে করতে চায় না? দেখো না, আমাকে কি দেখতে সুন্দর নয়? হ্যাঁ, দেখতে সুন্দর, কিন্তু কিন্তু কি? ওহো, कौन है? कौन है? कौन होगा? कौन है? Hello, হ্যালো, Joy Bhavani Tours and Travels. ইয়া, I had called your office earlier too. টেল মি স্যার। Our delegate, Mr. Ramanujam, will be arriving today morning ওকে স্যার। from Hyderabad at 10:30 Okay. by Mumbai Express. Can you please arrange your vehicle for him? ওকে, শিওর স্যার। ক্যান ইউ প্লিজ সেন্ড হিজ ডিটেলস স্যার? Okay, I'll share the details through email and please ensure to do the needful. Okay, sir. I'll make it with pleasure. Thank you so much for choosing Joy Bhavani Tour and Travels. Thank you. Thank you, sir. হ্যালো,
এখন আপনি কোথায় আছেন স্যার? অন দ্য ওয়ে টু অফিস ম্যাডাম। একটা কাজ করুন, বলুন না, আপনার সব কথা মানতে আমি রাজি। এখন তুমি যেখানেই আছো সেখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা রেলওয়ে স্টেশন পৌঁছে যাও। ওকে, তারপরে? হায়দ্রাবাদ থেকে রামানুজ নামের একজন লোক আসবে, আপনারা সব তুমি ওনার সাথে দেখা করো আর ওনাকে কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো? আমার কথা কি তুমি শুনতে পাচ্ছো? ওকে। স্যার গাড়ি পেয়ে গেছেন তো? হ্যাঁ, এই তো পেলাম, আসছি আমি। তবে আমার স্ট্যাটাস অনুযায়ী গাড়িটা কিন্তু আমার পছন্দ হয়। আর একটু বড় গাড়ি হলে আমি খুশি হতাম। এটা বড্ড ছোট গাড়ি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, লাইনে থাকো। ওকে স্যার। আমি মিটিং এর জন্য বেরিয়ে পড়েছি। তোমরা কি আমাকে কোটেশনটা পাঠিয়েছিলে? একবার এনকোয়ারি করো। এক্ষুনি বলছি স্যার। আরে আরে স্যার। আরে, তুমি নেশা করে গাড়ি চালাচ্ছ নাকি? একটু সাবধানে চালাও, আমার কোনো তাড়া নেই। আচ্ছা স্যার। হ্যালো স্যার হ্যালো। হ্যালো। স্যার হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার, কি হলো? আরে একটা ছোট্ট বিষয় খোঁজ নিতে এত সময় কেন লাগে তোমাদের? স্যার আমি মেল করছি স্যার, 2 মিনিট। আরে দূর, তখন থেকে বলছো 2 মিনিট। ঠিক করে দেখে বলো কতক্ষণ লাগবে। পাঠিয়ে দিয়েছি স্যার, দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে, দেখছি আমি। ড্রাইভার স্যার। এবার একটু তাড়াতাড়ি চলো। ওকে স্যার। এই শোনো, হ্যাঁ, এসিটা একটু বাড়িয়ে দাও তো। ওকে স্যার। আবার পিছন ফিরে দেখার কি আছে? এসি বাড়াতে বললাম তো তোমাকে। এসি ফুল আছে স্যার। ধুর। হ্যাঁ, এখানে তো রাস্তাও ফালতু আর গাড়িটাও ফালতু, নেটওয়ার্কও নেই। বাইরে দেখো, চারিদিকে কত নোংরা। ছি, কি করে যে মানুষ থাকে এখানে। হ্যাঁ, এই গাড়ির কাজগুলো পরিষ্কার করো কোনোদিনও? হ্যাঁ, এই তুমি নেশা করেছো নাকি? ম্যানার্স শেখায়নি কেউ? আমি সম্মান দিয়েই কথা বলছি স্যার। তোমার তো দেখছি খুব অহংকার। স্যার, অহংকার শুধু আমরা অহংকারীদের দেখাই, আর তাদেরকে এমন একটা শিক্ষা দিই যেন তাদের অহংকার সব সময়ের জন্য ভেঙে যায়। স্যার, অতিথি সৎকারে আমরা একদম সবার উপরে থাকি, একদম সবার উপরে। আমরা অতিথি আপ্যায়নের ব্যাপারে কোনো খামতি রাখি না স্যার। ঠিক আছে ঠিক আছে, থামো। গাড়ির কন্ডিশন ঠিক আছে তো? ও, গাড়ি একদম সুপার আছে স্যার। স্যার, 1 বছর হয়ে গেছে এই গাড়িটা কখনো আমাকে বিপদে ফেলেনি। বাহ, কি সুপারহিট গাড়ি তোমার। 1 মিনিট স্যার, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, তাই করো। গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? সবই তো ঠিক আছে দেখছি। স্যার, ব্যাস 2 মিনিট স্যার, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, সেই চেষ্টাই করো। বেশি সময় নেই কিন্তু আমার হাতে। সবই তো ঠিক দেখছি, তাহলে স্টার্ট কেন হচ্ছে না? স্যার, স্যার আপনি বাইরে এলেন কেন? বাইরে খুব রোদ, আপনি ভেতরে বসুন, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ব্যাস 2 মিনিট স্যার, প্লিজ স্যার। 2 মিনিট বলে তো 2 ঘন্টা লাগিয়ে দিলে এটা ঠিক করতে। স্যার প্লিজ স্যার। সময়ের মূল্য বোঝো তুমি? স্যার প্লিজ স্যার। একজন প্যাসেঞ্জারকে গাড়িতে তোলার আগে গাড়িটা ঠিক আছে কি নেই সেটা দেখে নিয়ে তবেই প্যাসেঞ্জারকে গাড়িতে তোলা উচিত। যেটা জানা নেই, অপদার্থ কোথাকার। দাঁড়াও, তোমার মালিককে আমি ফোন স্যার করছি। স্যার 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 এই, আমার গায়ে হাত দিবি না। স্যার, আমার দামি Please, সুট sir. নোংরা করে দিচ্ছিস কেন? যা এখান থেকে। আরে না 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 না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, মেরো না আমায়। না না না। আরে আরে আরে, আমি বলেছি, মারছো কেন আমাকে? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, মেরো না।
স্যার কি হলো স্যার? কি ব্যাপার স্যার? আপনার চোট কিভাবে লাগলো? আরে বলুন না স্যার। কি মারটাই না মারলে আমাকে। স্যার আমি মেরেছি? আমার ছবে না, ছবে না। নিজে মেরে এখন জিজ্ঞেস করছে কে মেরেছে। স্যার এই এই হাত দেবে না বললাম না। স্যার চলুন স্যার। ছাড়ো ছাড়ো আমায়। স্যার দাঁড়ান তো। বাপরে। ও কিন্তু ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। তুমি এখানে কাজ করতে এসেছো না গুন্ডামি করতে এসেছো? হ্যাঁ, কাস্টমার আমাদের জন্য ভগবান। কাস্টমার ইজ দ্য গড ফর দ্য বিজনেসম্যান। তুমি তাকে মারলে? উনি এমন কি করেছেন যে তুমি মারলে? স্যার আমি এরকম কিচ্ছু করিনি স্যার। কিছু করিনি মানেটা কি? উনি জেনে বুঝে নিজের জামা কাপড় ছিঁড়ে এখানে তামাশা করতে এসেছে। তোমার ভাইয়ের জন্য তোমাকে কাজে রেখেছিলাম। আগে কেমন ছিলে আর এখন কেমন হয়েছো? স্যার ওই তুমি যাও এখান থেকে, যাও, গেট লস। আর কখনো আমার সামনে আসবে না, যাও। এই চোখে দেখিস না, কানা নাকি? যা সামনে থেকে সর। এই চলো মরার সাইডে জন্য যাও। আমার গাড়িটাই পছন্দ হয়েছে নাকি তো? ও ভাই কিরে, কানে শোনা যাচ্ছে না? সর সর, আরে নাহলে সরে গাড়ি যাও। চালিয়ে দেবো তোর উপর দিয়েই। আরে ট্রাকের সামনে থেকে সরো। কি অদ্ভুত পাগল লোকজন আজব বলো আজব তো। পাবলিক কোথা থেকে চলে আসে। এই যা, চল 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 যা। চলে আসে যে সব। মাথা খারাপ কোথাকার। কি হচ্ছে? আমি আসছি মা। সুচি, কিছু একটা খেয়ে যা মা। আরে না মা, ও এখনো তৈরিই হয়নি, কুঁড়ের মতো শুয়ে আছে হয়তো। আজকে আমাকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। আসছি। ঠিক আছে, সাবধানে যাস। সাবধানে থেকো। বাই। দীপু, দীপু, আরে কি হয়েছে দীপু? এই কি হলো সুচি?
চিৎকার করছো কেন? ওই ও ও এখানে আরশোলা দেখেছো? ব্যাচেলার ছেলের রুমে আরশোলা, বাথরুমে নোংরা আবর্জনা, এসব তো কমন জিনিস বলো। আমি তো এমনিতেই ভীতু, কিন্তু তুমি তো আমার থেকেও ভীতু দেখছি। তুমি তো নিশ্চয়ই জানো কালকে যে ফাংশনে আমি যাব সেখানে একটা হিরো আসবে, আর আমার বস এইসব কাজে আমাকেই পাঠায়। কখনো কখনো চিৎকার করে, কিন্তু আবার ডেকেও নেয়। কি তাই তো? আরে তুমি তো চুপচাপ কেন? আরে ওনার ব্যাপারে এত ভেবে লাভ নেই, চলো দেরি হয়ে যাচ্ছে। হু, আপনি কিন্তু গ্রেট বস। সকালবেলা দেখলেও সবার গায়ে কাঁটা দিয়ে উঠবে এমন সিনেমা বানিয়েছেন, কিন্তু আপনি রিয়েল স্টার বলে সাইলেন্ট মোডেও যা এন্ট্রি নিয়েছেন না বস, রিয়েলি সুপার বস। ভাইব্রেশন মোডে বলুন ম্যাডাম। হ্যালো, তুমি এখন কোথায়? তুমি এত চিন্তিত কেন সুচি? ও আসলে আমার তোমার সঙ্গে দেখা করার আছে। শুধু এইটুকুই ব্যাপার? 2 মিনিটস, আমি এক্ষুনি মন্দিরের কাছে পৌঁছচ্ছি, ঠিক আছে? ওকে। ও বসের ফোন। ওকে বস। কে ছিল? আরে তোমার তাতে কি বলো তো? কি ব্যাপার সুচি, কথা বলছো না যে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে সকালে যখন তোমার বাড়ি গেছিলাম তখন একটা কেমন মনে হলো। আচ্ছা, জানো আমারও না গত 2-3 দিন ধরে খুব অদ্ভুত মনে হচ্ছে, সেই জন্যই তোমাকে এখানে ডাকলাম। আচ্ছা, কাল ফাংশনটা কোথায়? ওই তো বিগার ফোর্টে। ফোর্টে ওটা? তাহলে আমিও তোমার সঙ্গে যাব। হেই, ওখানে গিয়ে দেখার থেকে ভালো বাড়িতে বসে টিভিতে দেখো, ওখানে খুব ভিড় ভাড়াক্কা হবে না বাবা। চুপ করো, তুমি আমাকে নিয়ে যাবে কি না? এই এই এই, এত রাগ করার কি আছে বলো তো? ঠিক আছে, নিয়ে যাব। দীপু, হুম, আসলে হিরোরা কেমন হয়? মানে মানে দেখতে কেমন হয় ওদের? কেমন আর হবে, আমার মতনই স্মার্ট হবে নিশ্চয়ই। আর হিরোইনরা কেমন হয়? হিরোইন তারাও সুন্দরী হয়। আমার থেকেও সুন্দরী হয় নাকি? তোমার থেকে তো লাখ গুণে সুন্দরী হয়। তোমাকে তো আমি হেই, আরে আমি সেটা বলতে চাইনি। আরে মেয়েরা তো একদম ফুলের মতন হয়, যাদেরকে গাছেও সুন্দর দেখায় আর ওই ফুলের তোড়াগুলোতেও। এবার তুমি নিজেকেই দেখো, সূর্যের আলোতে তোমাকে কি সুন্দরী না দেখায়, আর রাত্রেবেলা চাঁদের আলোতে আরো মনোরম হয়ে ওঠো। আর যেই মুহূর্তে তুমি কাছে এবার আসো, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? সত্যি বলছি, আই লাভ ইউ সুচি। আই লাভ ইউ দীপু। সুচি, তোর জন্য খাবারটা নিয়ে আসি? আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি, কিন্তু তুই এমনি শুয়ে পড়িস না, এক গ্লাস দুধ খেয়ে নে।
जाने दे। हेलो, ये कब हुआ? कहाँ? ओके। ও আত্মহত্যা কেন করলো? যে আমাকে ফোন করেছিল তাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ স্যার, ও এসে গেছে। ডাকো ওকে। পবন স্যার এসে গেছে ও। নমস্কার স্যার। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ঠিক আছে স্যার। আর রিপোর্ট নিয়ে থানায় চলে এসো। ঠিক আছে স্যার। আর ওর ফোন নাম্বারটাও নিয়ে নাও। ওকে স্যার। এনকোয়ারির জন্য ওকে ডেকে নিও। ঠিক আছে স্যার। আজকে সকালে রামেশ্বরম কলোনিতে একটা লোক নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কিন্তু এটা বলা হচ্ছে যে এটা হত্যাও হতে পারে। এই মামলাটা নিয়ে পুলিশের এনকোয়ারিও শুরু হয়ে গেছে আর এই জায়গার তল্লাশিও শুরু হয়ে গেছে। প্রতিবেশীরা এটা বলছে যে যে মারা গেছে তার নাম হলো উদয় আর সে সবজি বিক্রি করত। ক্যামেরাম্যান সুরেশের সঙ্গে ক্রান্তি। খোদা হাফেজ পণ্ডিত। তুমি খবরটা শুনেছো রফিক? হ্যাঁ, খবরটা শুনেছি আমি। এটার জন্য তুমি এত টেনশন নিচ্ছ কেন বলো তো? আগে নিজের কাজটা সারো। কিন্তু রফিক, কালকে আমি পরের কথা পরে ভাবা যাবে। ফোন রাখছি, খোদা হাফেজ। শোনো রফিক, কিন্তু ও আত্মহত্যা করলো কেন? সকালে আমি যখন অফিস যাচ্ছিলাম না, তখন তোমার বাড়ির সামনে অনেক ভিড় ছিল। কি হয়েছিল ওখানে? আমার বাড়ির কাছে যে উদয় থাকতো না, সে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে নিয়েছে। পুলিশ ওখানে এনকোয়ারি করতে এসেছিল, সেই জন্যই এত ভিড় জমে গেছিল। ও আচ্ছা, এমন কি হয়েছিল যে ও আত্মহত্যা করলো? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু যখনই দেখা হতো হাই হ্যালো করতো। আচ্ছা, সুস্থই তো মনে হতো। আমিও এটা বুঝতে পারছি না যে ও এমনটা কেন করলো। থাক, বাদ দাও। সবাই নিজস্ব প্রবলেমে জর্জরিত, তাই না? সুচি কোথায় চলে গেল? সুচি, 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 সুচি।
আছিস আয় এক্ষুনি এখানে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কে রে কে রে কে তুই এই কে রে কে 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 মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি জানো যে তুমি কার সাথে লেগেছো আর কাদের মেরেছো? কি হয়েছে সুচি? ওরা কতটা ভয়ঙ্কর তুমি কি জানো? ওরা যদি চায় না তাহলে আমাদের এক নিমেষে শেষ করে দিতে পারে, বুঝেছো? এরকম লোককে ওদেরই এলাকায় গিয়ে মেরেছো। হে ভগবান, আমি রিকোয়েস্ট করলাম বলে তোমাকে ছেড়ে দিল, না হলে তো আজকে তোমার হচ্ছিল। আচ্ছা, তুমি তো ঝুটঝামেলার নাম শুনে পালিয়ে যেতে, আজ তোমার কি হয়ে গেছিল? এরকম কেন করলে তুমি? আরে আমি কিচ্ছু করিনি সুচি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছোটা কি। এত সবকিছু করে এখন বলছো তুমি কিছুই করনি? আরে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? কিন্তু কি হয়েছে বলবি তো? তুমি কিচ্ছু বুঝবে না, ছাড়ো না মা। আচ্ছা, আমি তো ছোট বাচ্চা তাই না? আর ও তো পুতুলের মতো বসে আছে ওখানে, আর তুই হচ্ছিস একটা পাগলি যে তখন থেকে বারবার বারবার করে যাচ্ছিস। ইয়েস, কারেক্ট, আমি পাগল হয়ে গেছি। তুমি একদম ঠিক বলছো মা, এখন আমি বুঝে গেছি ওকে কোথায় নিয়ে যেতে হবে। এই চলো আমার সাথে। এই, সুচি, বিং আ সাইকিয়াট্রিস্ট, ওনার টেস্ট করার পর আমি কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এনার মাইন্ড ব্যালেন্স, আইকিউ, থিংকিং ক্যাপাসিটি সবকিছুই কিন্তু নর্মাল। আপনার কথা অনুযায়ী ওনার মধ্যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডক্টর, আমি যে ওই নাথিং টু ওয়ারি, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ইউ মে গো। আমরা আর কতদিন এভাবে খুঁজে বেড়াবো? আমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খোঁজো ওকে দাদা। একে তো দেখেই মনে হচ্ছে যে শুধু এখানের ডক্টর কেন, কোনো বিদেশি ডাক্তার এর ব্যাপারে এইটাই বলতো। মানে
মানে ডাক্তার দেখিয়ে এর কিছু করা যাবে না। একে কোথায় নিয়ে যেতে হবে আর এর সাথে কি করতে হবে সেটা আমি জানি। আপনি যা বলছেন তা ওর সঙ্গে শুধু আজই ঘটেনি, গত 6 দিন ধরেই ঘটছে। 6 দিন ধরে আমরা শুধু কেল্লাতেই চক্কর দিচ্ছি পণ্ডিত। আর মাত্র 7 দিন আছে, জানি না কি হবে। তুমি একটু চুপ করবে? বাবা, এটা কিসের জন্যে? তার কারণ হলো গত 6 দিন ধরে খুব শক্তিশালী একটা আত্মা প্রায়ই ওর শরীরে প্রবেশ করছে, আর সেই ওকে দিয়ে এইসব করাচ্ছে। ওই আত্মার থেকে কোনো বিপদ নেই তো? ওর কি সমস্যা হতে পারে? আত্মা কেন ওর পিছনে পড়ে আছে, ওর শরীরেই কেন বারবার প্রবেশ করছে, সেটা জানা কিন্তু এত সহজ নয়। মিলন, না, পাইনি। এদিক দিয়ে যদি যাই, নাকি এদিকে আছে, আমি খুঁজে পাচ্ছি না কেন। হ্যাঁ, এখানেই কোথাও আছে। শুধু এখানেই নয়, যেখানেই যাও না কেন এই রহস্য কিছুতেই জানতে পারবে না। Yes! Yes, yes! এটাই সেই জায়গা যার সন্ধান আমরা এতদিন ধরে করে চলেছি। শেষ পর্যন্ত আমরা খুঁজে পেলাম। 6 দিন ধরে আমরা যেই জায়গাটার সন্ধান করে চলেছি, অবশেষে তার সন্ধান পেলাম। ইনশাআল্লাহ পণ্ডিতজি, আপনি এটা করে দেখালেন। যেহেতু এ এক অতৃপ্ত আত্মা, ও মানুষের শরীরে প্রবেশ করতে চায়। নিজের কার্যসিদ্ধি না করে সেই আত্মা ওর পিছু ছাড়বে না। তেরো দিন ওই আত্মা ওর সঙ্গে থাকবে। কিন্তু একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, ওই আত্মার কাছে তার কার্যসিদ্ধির জন্য আর 7 দিন রয়েছে। 7 দিন বাকি আছে? রফিক, শফি, মুরলি, আজ সন্ধে ঠিক 7টার সময় তোমাদের 7ম দিনের কাজ, যা আমি বলে দিয়েছিলাম, তা শুরু করে দিতে হবে। ঠিক আছে দাদা। হয়ে যাবে পণ্ডিত। তবে হ্যাঁ, এই 7টা দিন ওর জন্য কিন্তু খুব বিপজ্জনক। 8ম দিন থেকেই আমরা সবাই আমাদের সব স্বপ্ন সত্যি করতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো। কিন্তু আমাদের এই 7টা দিন খুব সাবধানে থাকতে হবে। মনে রাখবেন, আপনাদের আগামী 7টা দিন ওর খুব বেশি করে খেয়াল রাখতে হবে। ফার্স্ট সেঞ্চুরি একটা মেয়ে হয়ে তুই কোনো একটা বাবার উপরে বিশ্বাস করছিস? 6টা দিন তো শেষ হয়ে গেল, আরো 7 দিন বাকি আছে। এই যে 13টা দিন ওর পেছনে একটা আত্মা পড়ে থাকবে, এইসব বাজে কথা ভেবে তুই নিজের মাথাটা খারাপ করছিস। তোর বুদ্ধি বলে আর কিছু বেঁচে নেই। মার্কেটে আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা যদি না দেখতাম তাহলে এতটা চিন্তিত হতাম না আমি। আর ওই দিন ওই হায়দ্রাবাদের ক্লায়েন্টটা ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল, কিন্তু আমি সেটা মানিনি। ইনফ্যাক্ট আমি বসকেও কনভিন্স করেছিলাম, কিন্তু জানি না কেন আমার কাল থেকে ওকে নিয়ে ভীষণ ভয় করছে। দেখ সুচি, ইট মে বি আ সাইকিক ভাইব্রেশন। এটাকে নিয়ে আর আপসেট হয়ে থাকিস না। আমরা সাইকিয়াট্রিস্টের সাথেও কনসাল্ট করেছি, কিন্তু উনি বলছেন সবকিছুই নর্মাল। যদি কেউ কোনো মেয়েকে বিরক্ত করে, এটা খুব স্বাভাবিক যে তার বয়ফ্রেন্ড তার নিজের চোখে দেখে এগুলো সহ্য করতে পারবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা তোকে বিরক্ত করেছে তাদেরকেও খুব বাজেভাবে মেরে থাকে, তাহলে তাতে ও ভুল কি করেছে? তুই এডুকেটেড হয়েও এইসব নিয়ে ভাবছিস? যদি ঈশ্বরের মতো পজিটিভ এনার্জি থেকে থাকে, তাহলে শয়তানের মতো নেগেটিভ এনার্জি হতে পারে না? আমার ভীষণ ভয় করছে জ্যোতি, আমি ওকে যদি হারিয়ে ফেলি। রিল্যাক্স সুচি, যদি তোর এটা মনে হয় যে কোনো আত্মা সম্পর্কীয় সমস্যা আছে, তাহলে নিশ্চয়ই এটার কোনো সলিউশন হবে। দীপুর সাথে তুই কিছুদিনের জন্য কোথাও একটা বেরিয়ে আয়। এনভায়রনমেন্টটা চেঞ্জ হলে তোর এই ডিপ্রেস মুডটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। আর যদি বাইরে গিয়েও কিছু না হয় তাহলে? কথাটা তো সত্যি। তুই একটা কাজ কর, এদিকে ওদিকে ঘোরাচ্ছে, আমার আঙ্কেলের একটা আয়ুর্বেদিক সেন্টার আছে, যদি ওখানে নিয়ে যাস তাহলে ওর ট্রিটমেন্টটাও হয়ে যাবে আর তোর মুডটাও চেঞ্জ হয়ে যাবে।
আর যদি তুই হ্যাঁ বলিস আমি এক্ষুনি ফোন করে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে। কাম অন সুচি, সব ঠিক হয়ে যাবে। চল আয়। ও তুমি? কি হয়েছে দীপু, তুমি এত ভয় কেন পেয়ে আছো? কি বলবো তোমাকে সুচি, কেউ যখন দরজায় কলিং বেল বাজায় তখন দরজা পর্যন্ত আমার খুলতে ভয় লাগে। অদ্ভুত আওয়াজ আমাকে প্রত্যেক মুহূর্তে বিরক্ত করতে থাকে। যদি এইসব চলতে থাকে তাহলে সত্যি বলছি আমি পাগল হয়ে যাব। প্লিজ প্লিজ আমাকে হেল্প করো সুচি। আরে পাগল, যতক্ষণ আমি আছি আমি তোমার কিচ্ছু হতে দেব না। ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। আই লাভ ইউ সুচি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা দীপু। নমস্কার গুরুদেব। কেমন আছো দীপু? আচ্ছা, রাত্রে কি তুমি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখো? আর তোমার ওই স্বপ্নে তোমাকে কেউ ডাকছে এরকম মনে হয় তোমার? এমন কোনো স্বপ্ন তো দেখি না গুরুদেব, কিন্তু কিন্তু কি? বাস্তবে এইসব জিনিসগুলো আমার সাথে হচ্ছে। আচ্ছা। এই গত 8-9 দিন ধরে জানি না কেন আমার বাড়ি পৌঁছানোর পরেই কেউ আমার সামনে পেছনে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নিজের কাছে ডাকছে এমন মনে হয়। বুঝেছি। এই কথাটা তুমি মা বাবাকে জানিয়েছো? বলার মতন আমার কেউ নেই গুরুদেব, আমি অনাথ। আমার এটা জানা ছিল না। বাবা মা হয়তো নেই, কিন্তু আমার একজন খুব ভালো বন্ধু আছে যে আমাকে ভাইয়ের মতন সামলেছে সব সময়। ওকে বলতে পারতাম, কিন্তু ও 10 দিন আগে চেন্নাই গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি কি ভূত, প্রেত, আত্মা
পূর্বজন্ম এইসব ব্যাপারে বিশ্বাস করো? গুরুদেব, ওই ঠিক আছে, চলো আমার সঙ্গে। বসো। কিছু শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যদি পারো তো এটা ধীরে ধীরে নিজে উচ্চারণ করার চেষ্টা করো। ঠিক আছে গুরুদেব। আর সেই সঙ্গে কাল কি হয়েছিল, পরশু কি হয়েছিল, তার আগের দিন কি হয়েছিল, সেগুলো ধীরে ধীরে মনে করার চেষ্টা করো। মনে করো বাবা, মনে করো। বিদরের নবাবের কাজ একদম অসাধারণ। সবই আপনার জন্য ভাইজান। ওই উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, এমনকি পশ্চিমেও আমাদের এই শাসন চলে। কিন্তু আমরা এখানেও রাজ করতে চাই। আপনি আমার চেয়ে বয়সে বড়, তার মানে কিন্তু এটা নয় যে আমি আপনার গোলাম। আমার কথার অর্থ গোলামি করা নয়। ব্যাস, একবার যখন বলে দিয়েছেন, শাহেনশাহ আপনার কথা আর একটাও শুনবেন না। ভুল করে থাকলে ক্ষমা করবেন শাহেনশাহ। বিদর শাহেনশাহর মান এবং সম্মান দুটোই। যদি এখানে কেউ ভুল উদ্দেশ্যে পা রাখে না, সে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না, কারণ এই কেল্লা আমাদের শাহেনশাহর প্রাণ। আর ঠিক এইভাবেই হায়দ্রাবাদ প্রান্তের নবাব আর দিদার প্রান্তের নবাব দুজনের সম্পর্কে ভাই ভাই হওয়া সত্ত্বেও অধিকারের লোভে তাদের দুজনের মধ্যে একটা বড় দেওয়াল তুলে দিয়েছে। একজন সাধারণ সেনাপতি আমার সাথে এভাবে কথা বলেছে, এটা ভেবে হায়দ্রাবাদের নবাবের অপমান বলে মনে হয়, আর উনি নিজের রাজ্যে ফেরত যান। এই সেনাপতির আচার আচরণ দেখে দিদারের নবাব এমনিতে খুবই খুশি হন, কিন্তু একদিকে সম্পর্ক আর অন্যদিকে অধিকার, এই বন্ধনে বদ্ধ হয়ে দুজন ভাই খুবই চিন্তিত থাকে। আচ্ছা, গোলামি না করে এবার তোকে মেরে সুলতান হয়ে দেখাবো আমি। আর ওইদিকে হায়দ্রাবাদের নবাব নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর এর সাথে সাথে দিদারে নিজের রাজত্ব বিস্তার করার জন্য মনস্থির করেন। আর এদিকে দিদারের নবাব ঔরঙ্গাবাদ থেকে যখন ফিরে আসছিল, একজন সুন্দরী মেয়েকে দেখে তার মন গলে যায়। ওনার 7 জন স্ত্রী হওয়া সত্ত্বেও আমি এই মেয়েকে বিয়ে করব এমন একটা চিঠি তার মা বাবাকে দেন। এই সুন্দরী আমার পরবর্তী বেগম হবে। রাজার আদেশ না মানার ক্ষমতা মেয়েটার মা বাবা ছিল না, সেই জন্য উনি না চাইতেও নিজের সুন্দরী মেয়ের বিবাহ রাজার সাথে দিয়ে দেন, কেননা এটা ওনার জন্য একটা গর্বের ব্যাপারও ছিল। ওই কন্যা নবাবের সাথে দিদারের উদ্দেশ্যে রওনা হন, আর দিদারের প্রজারা খুব ধুমধাম করে এদের স্বাগত জানায়। কাঁটা বিছানো পথে চলে যার অভ্যাস, সে আজ মখমলের বিছানায় শুয়ে। কিন্তু তোমার মাথায় বেগমের মুকুট দেখতে পাচ্ছি না কেন সুন্দরী? দেখুন, আপনার থেকে কি লুকোবো? আমি এটা চাইনি যে আমি এভাবে কারোর স্ত্রী হব, অথবা 8ম স্থানে আমি থাকব। আমি তো এরকম কাউকে চেয়েছিলাম যে নিজের মনে শুধু আমাকেই জায়গা করে দেবে। ব্যাস, আমাকে ক্ষমা করবেন। তুমি আমার বেগম তো অবশ্যই, কিন্তু তারও আগে তুমি এই রাজ্যের সাম্রাজ্ঞী, আর কারোর সঙ্গে জবরদস্তি করা আমার এই শরীরে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্ভব নয়। তুমি এটা ভাবতে পারলে কি করে যে আমি তোমার সঙ্গে জবরদস্তি করতে পারি সুন্দরী?
আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, তুমি যেদিন মন থেকে আমাকে ডাকবে সেদিনই আমি আসব। দুদিন পর হায়দ্রাবাদের নবাব দিদারের নবাবকে একটা চিঠি পাঠায়। চিঠিতে এটা লেখা আছে যে চিঠি পাওয়া মাত্রই 15 দিনের মধ্যে যদি তুমি এসে আমার সাথে দেখা না করো তাহলে আমি যুদ্ধের ঘোষণা করব। তুমি আমার নিজের ভাইজান, তাই আমার হাত পা বাঁধা, নয়তো যুদ্ধের জন্য আমিও প্রস্তুত আছি। প্রজাদের খুশির জন্য আর ভাইয়ের সাথে নিজের সম্পর্ক রাখার জন্য যুদ্ধ না করার নির্ণয় নিয়ে উনি হায়দ্রাবাদ যাওয়ার জন্য প্রস্তুত হন। সেই সময় ঔরঙ্গাবাদ থেকেও একটা চিঠি আসে, যেটাতে লেখা যে রানীর বাবার শরীর ঠিক না থাকার জন্য ওনার বাবা রানীর সাথে শেষ দেখা করতে চান। এই অবস্থায় উনি কি করবেন না সেটা ভেবে ভেবে রাজা একটা সিদ্ধান্ত নেন আর নিজের বিশ্বস্ত সেনা প্রধানকে নিজের কাছে ডাকেন আর রানীকে খুবই সাবধানে ঔরঙ্গাবাদ নিয়ে যাওয়ার জন্য সমস্ত দায়িত্ব তার কাঁধে দেন। আচ্ছা শাহেনশাহ। হে আল্লাহ, এই কেমন সংশয় ফেললে তুমি আমাকে। শাহেনশাহকে আমি এই কথাটা কি করে বলবো যে ওনার রানী আমাকে ভালোবাসে? আমার শাহেনশাহর ভরসার মূল্য আমি কি করে চোকাবো? আর শাহেনশাহর আদেশকে আমি অমান্যও করতে পারবো না। হ্যাঁ, এটাই ঠিক হবে। তখন সেনাপতি তার এক প্রিয় বন্ধুকে ডাকে আর ছোট একটা বাক্স আর একটা চিঠি লিখে দেন আর এটা বলে, যদি কোনো কারণবশত আমি ফিরে না আসতে পারি তাহলে এই জিনিসটা নবাবকে যেন দেয়া হয়। আর এরপর রানীকে নিয়ে সে রওনা দেয় আর তারপর রাস্তাতে। আমি আজ পর্যন্ত তোমার প্রভুর সাথে কোনো রকম সম্পর্কে জড়াইনি। আমি জানি সেটা। তুমি আমাকে মেনে নাও। শাহেনশাহর সাথে গদ্দারি, যতক্ষণ এই শরীরে জান আছে ততক্ষণ এটা সম্ভব নয়। আমি এটা কথা দিচ্ছি যে আমাদের এই সম্পর্ক সম্রাট জানতে পারবেন না। উনি আমার কাছে সব। আর তার সাথে না আমি কোনোদিন প্রতারণা করব, না কাউকে করতে দেব। আমিও দেখে নেব আমাকে ঠকিয়ে সম্রাটের কাছে কি করে তুমি ভালো থাকো। রানী সেনাপতিকে তার সঙ্গে প্রেম করার জন্য উস্কানি দেয়। তার বিশ্বস্ত সেনাপতি সেটা মানতে চায় না, সেই জন্য রানী তার উপর অভিযোগ করেন যে সেনাপতি তার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে। এই ঘটনাটা শোনার পর সেনাপতিকে কোনো কিছু জিজ্ঞেস না করেই সব কিছু সত্যি ভেবে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর যখনই এই কথাটা সেনাপতির বন্ধু জানতে পারে, যে বাক্সটা সেনাপতি তাকে দিয়েছিল সেটা নবাবকে দিয়ে দেয়। হে আমার শাহেনশাহ, আমাকে ক্ষমা করবেন। যদি আপনি একটা ইশারা করতেন যে 100 জনের সাথে যুদ্ধ করে এসো, তো আমি খুশি খুশি চলে যেতাম। নিজের জীবনের বাজি রেখে আমি শত্রুদের পরাজিত করতাম, না হলে ওদের কাছে আপনার জন্য নিজের জীবন অর্পিত করতাম। কিন্তু আপনি আমাকে একটা মুশকিল কাজ দিয়েছেন, নিজের বেগমকে আমার সাথে পাঠিয়ে। আফসোসের ব্যাপার হলো এটা যে আপনার বেগম আপনাকে নয়, বরং আমাকে ভালোবাসেন। ঔরঙ্গাবাদের এই 3 দিনের সফরে যদি কোনো কারণে আমি প্রলোভিত হয়ে যাই, আপনার সঙ্গে প্রতারণা করার বোঝা আমি বয়ে বেড়াতে পারবো না। সেই জন্য আমি নিজের পৌরসত্বকে শেষ করলাম। হে খোদা, এ কি ভুল করে ফেললাম আমি। নিজের রাজার প্রতি সেনাপতি এতটাই বিশ্বস্ত ছিল, সেনাপতি তার লিঙ্গ কেটে নিজের পুরুষত্বকে ত্যাগ করে দিয়েছিল। নবাব যখন এই সত্যটা জানতে পারে, নবাব তখন রাগ করে রানীকেও ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কিন্তু রানীর মৃত্যুর পরেও নবাব খুশি হন না। একটা বাইরের মেয়ের জন্য নিজের সেই বিশ্বস্ত সেনাপতির হারানোর দুঃখে উনি একেবারে ভেঙে পড়েন। যদি পুনর্জন্মের মতো কোনো জিনিস থাকে
তো সেই জন্মে আমি আমার জীবনের বাজি রেখে তোমাকে রক্ষা করব। ওপরওয়ালার কাছ থেকে এমন কিছু চেয়ে বসলেন। যেসব ঘটনা ঘটে এই সব কিছুর দায় হায়দ্রাবাদের নবাব ছিল। ঔরঙ্গাবাদ থেকে আমি একজন সুন্দরী কন্যাকে তোর কাছে পাঠিয়েছিলাম। একটা তীর দিয়ে আমি দুটো শিকার করেছি। তোকে আর তোর সেনাপতিকে শেষ করে ফেললাম, আর তোর স্ত্রীকে তোর হাতেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলাম। সেদিন ওর কণ্ঠস্বর বিদরের প্রত্যেকটা কেল্লায় প্রতিধ্বনিত হচ্ছিল না? এবার আমার হাসির আওয়াজ পুরো বিদর শুনবে। সেই সেনাপতি আর কেউ নয়, তুমি। কি দীপু, তুমি খুব অবাক হয়ে গেলে তাই না? একদম আশ্চর্য হওয়ার মতোই কথা তো এটা, কারণ এটাই সত্যি। তোমার গত জন্মের সব কথা আমি কি করে জেনে ফেললাম এটাই ভাবছো তো? হ্যাঁ, এটাই তো আয়ুর্বেদ। এ কোনো সামান্য বস্তু নয়, বহু পুরনো, বহু পবিত্র জীবনের বিজ্ঞান এটা। যখন আমি তোমায় প্রথমবার দেখলাম তখন থেকেই আমি তোমার সমস্যাগুলো নিয়ে ভাবতে শুরু করে দিই। তারপরেই আমি জানতে পারি যে গত 10 দিন ধরে এক অত্যন্ত অজ্ঞাত শক্তি, এক অতি পবিত্র আত্মা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মন্ত্র উচ্চারণ করে ওই আত্মার সঙ্গে আমি সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে থাকি। আর হ্যাঁ, এই কাজে আমি সফলও হই। এই পদ্ধতিতে আমি যা জানতে পারি যে আত্মা তোমার শরীরে প্রবেশ করছে তা সেই রাজার আত্মা। গত জন্মে নির্দোষ হওয়া সত্ত্বেও তোমাকে ফাঁসি দিয়ে উনি যে ভুল করেছিলেন তার ফলে উনি এখন প্রায়শ্চিত্তের আগুনে জ্বলছেন। আর সেই প্রায়শ্চিত্ত করার জন্যই উনি বারবার এরকম করছেন। এতদিন ধরে ওই আত্মা শুধু তোমায় রক্ষা করে চলেছে। সেই কারণেই তোমার সঙ্গে গত 10 দিন ধরে এইসব ঘটছে। ওই আত্মা তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার শরীরে আসছে না, বরং সে তোমাকে বাঁচাতে চায়। এটা করার জন্য সে কেবল 13 দিনই সময় পেয়েছে, যার মধ্যে 10 দিন অতিক্রান্ত। এখন তার কাছে কেবল 3 দিনই অবশিষ্ট রয়েছে। তোমার উপর যখনই কোনো রকমের সংকট আসছে সে প্রত্যেকবার নিজের মতো করে তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। এখন তোমার বিপদ কোথা থেকে আসবে আর সে তোমাকে কি করে বাঁচাবে এইসব কিন্তু আমি জানি না, কিন্তু ওই আত্মা তোমাকে কিছু বলতে চায়, কিন্তু তুমি তো তাকে ভয় পাচ্ছ, তাই সে চুপ করে রয়েছে। যদি সে প্রেত আত্মা হতো তাহলে তোমার অনেক ক্ষতি করে দিতে পারত, কিংবা হয়তো তোমার সঙ্গে যাদের শত্রুতা আছে ও তাদেরকে আক্রমণ করত। কিন্তু এ এক পবিত্র আত্মা, বলতে পারো পরমাত্মারই রূপ। ও কারোর কোনো ক্ষতি চাইতেই পারে না, ও তো সর্বদা সবার ভালোই করতে চায়। কিন্তু সবার সঙ্গে সরাসরি সম্বন্ধ স্থাপন ওর পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ তো এসব ব্যাপারে ভাবতেই পারে না, কারণ তুমি জানো সাধারণ মানুষের বুদ্ধি সেই পর্যন্ত পৌঁছতেই পারবে না কেবল সৎ মানুষ ছাড়া। বুঝতে পেরেছ? 3, 8, 8, 5, 13 পুষ্যা। হ্যাঁ, আজ থেকে 2 দিন পরে সন্ধেবেলায় পুষ্যা নক্ষত্রে ঠিক সন্ধে 7টার সময় যদি তুমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে সেও তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করবে। এই সময়টা কেবল 13 মিনিটের হয়। যদি তোমার উপর কোনো সংকটের ছায়া থাকে তাহলে সে অবশ্যই তোমাকে বাঁচাতে চাইবে। সত্যি বলছি আমি। যদি এখনো তুমি ওকে ভয় পেতে থাকো তাহলে ও আর কিছুই করতে পারবে না, বুঝেছ? ভয় পেও না, মনে সাহস রাখো, ওর আবেগ বোঝার চেষ্টা করো। ও তোমাকে সাহায্য করতে চায়। যাও, মনে সাহস রাখো, যাও। সুচি, কি হয়েছে মা?
ডাক্তারবাবু কি বললেন? আরে মা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই সাধু বাবার মতোই 3 দিন খেয়াল রাখতে বলেছে, ব্যাস এইটুকুই, আর কিছু না। জানি না উনি কি বলতেন, এইসব ভেবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি আর কিছু চাই না, ব্যাস তোরা দুজনে ভালো থাকিস, এটাই আমার জন্য অনেক। এবার তোদের দুজনের বিয়ে দিয়ে দেব, তাহলে আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, আর তোদের দুজনের একটা নতুন জীবন শুরু হবে। কি জানি কি শুরু হবে। কি বললি? কিছু না, বিয়েটা ভালো করে হবে তো? বিয়েটা ভালোভাবেই হবে, কিন্তু তার আগে একটা এঙ্গেজমেন্ট করে নি। তোদের দুজনের আসার আগে আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে রেখেছিলাম, কালকের দিনটা কিন্তু খুব শুভ। উনি বললেন কালকের দিনটাতেই হয়ে যায়। কালকেই? আরে এত কি তাড়া আছে মা? মা, আমি এসব বুঝি না, আমি যেটা বলছি সেটাই করো। সব সময় তোমার যে চলবে তা হয় না। কালকের দিনটা যে শুভ সেটা উনিই বললেন। ওনার বক্তব্য, কালকে যদি এঙ্গেজমেন্ট হয় তাহলে তোমরা দুজনেই খুব সুখী হবে। এই নাও। কিন্তু মা। কিন্তু আমি কিচ্ছু শুনতে চাই না, কালকে যেভাবেই হোক এঙ্গেজমেন্টটা হবেই, ব্যাস। তুমি কিছু বলতে চাও দীপু? হ্যাঁ, সেদিনকে সবাই ভাবছিল যে ও হয়তো আত্মহত্যা করেছে, কিন্তু এতে তো লেখা আছে ডেথ ইজ নট ডিউ টু হ্যাঙ্গিং। ওর শরীরে ড্রাগ ইনজেক্ট করা হয়েছিল, আর ওই ড্রাগসের কারণে ওর হার্ট ব্লক হয়ে যায় আর ওর মৃত্যু ঘটে। হ্যাঁ স্যার। আই থিঙ্ক দিস ইজ নট ডিউ টু সার্কামস্ট্যান্সিয়াল প্রেশার। রিপোর্টটা দেখে মনে হচ্ছে ডক্টর কতটা চালাক। তাহলে মার্ডার যে করেছে সে তো আরো বেশি চালাক। আচ্ছা, ওই বাড়িতে ইনভেস্টিগেট করার সময় কিছু এভিডেন্স পেয়েছিলাম যেগুলো তোমাকে দিয়েছিলাম, সেগুলো কোথায়? এই নিন স্যার। গুড। ভবানী ট্রাভেল এজেন্সি। এমনিতে প্রদীপ আর উদয় বলে এমন কোনো ছেলে এখানে কাজ করে না স্যার। কিন্তু এই আইডি কার্ডে যে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা রয়েছে সেটা তো এখানকারই। হ্যাঁ, ইয়েস স্যার। কোয়াইট ইন্টারেস্টিং। চলুন আমার সাথে। হ্যাঁ স্যার, আমার স্টাফেরা এখানেই আছে, আসুন কথা বলাচ্ছি। আচ্ছা, তাহলে মিস্টার নাগেশ, ওনারাই আপনার স্টাফ? এরা হলো অফিস স্টাফ, আর এছাড়াও 6 জন ড্রাইভার আছে যারা ট্যুরিস্টকে অ্যাটেন্ড করে। আসলেই আমি থানায় পাঠিয়ে দিচ্ছি। আরে আপনাকে অত কষ্ট করতে হবে না, এমনিতেও এখানে যাতায়াত লেগেই থাকবে। ওরা যদি আসে আমাকে ডেকে পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ। আসি তাহলে। এনি টাইম আসুন স্যার। মিস্টার নাগেশ, দেখুন, যতদিন আমি এই কেসের ইনভেস্টিগেশন করছি, যতদিন না ইনভেস্টিগেশন শেষ হচ্ছে, আপনার কোনো স্টাফ বা আপনার কোনো ড্রাইভার আমার পারমিশন ছাড়া দূরে কোথাও যেতে পারবে না। ওকে স্যার, ওকে স্যার, আমি বলে দেবো স্যার। আচ্ছা মিস্টার নাগেশ, ওরা দুজন কারা? এরা দুজনেই স্টাফ স্যার। এ হলো রিসেপশনিস্ট সুচিত্রা, আর এ হলো দীপু। ও নমস্কার স্যার। এতে কি আছে? আজ আমাদের এনগেজমেন্ট স্যার, সেই জন্যই মিষ্টি দিতে এসেছিলাম। এই নিন মিষ্টি। থ্যাংক ইউ। মনে হচ্ছে ইনভিটেশন করার আগেই আমি বিনা নিমন্ত্রিতের মতন চলে এলাম। বাই দ্য ওয়ে, সারা জীবন ভালো থাকবেন, ঈশ্বর যেন আপনাদেরকে সুস্থ রাখে। Thank থ্যাংক you, ইউ স্যার। স্যার, আজকে বিকেলে এঙ্গেজমেন্ট, আপনি নিশ্চয়ই আসবেন। শুধু আজকেই নয়, এবার তোমার যাতায়াত লেগেই থাকবে। ওকে, টেক কেয়ার। সি ইউ মিস্টার নাগেশ। ওকে স্যার। স্যার, একটা প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ, এই যে মার্ডারটা হয়েছে আর আমরা যে আইডি কার্ডটা পেয়েছি সেটা যে এই ট্রাভেল এজেন্সির, সেটা তো কনফার্ম স্যার। তাহলে আপনার স্টাইলে তদন্ত শুরু করে দিন না স্যার। আপনি কেন যে এখনো এটা করছেন না সেটা তো আমার মাথায় ঢুকছেন। তুমি যদি সবকিছুই বুঝতে পারতে তাহলে তো আমার জায়গায় তুমি থাকতে না, আর তোমার জায়গায় আমি থাকতাম। দেখো, খুনি প্রথমে খুন করেছে আর তারপর এটাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য বডিটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আর সব থেকে বিশেষ কথা, ও কোনো ভাবনা চিন্তা ছাড়া এই খুনটা করেনি, কিন্তু ও খুব চালাকির সাথে শিরার মধ্যে ইঞ্জেকশনে এয়ার ইনজেক্ট করে প্ল্যানিং করে খুন করেছে। আমার চোখে ওই খুনি প্রচন্ড চালাক, তাই আমাদেরকে ডাইভার্ট করার জন্য ওর ওই আইডি কার্ডটা ওই মার্ডার স্পটে ফেলেছিল যাতে ওটা আমরা পেয়ে যাই। এই ধরনের কেসগুলো খুবই কমপ্লিকেটেড হয়, কিন্তু কোনো ব্যাপার নয়। মনে হচ্ছে ওর উল্টো রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে। আমিও সেই পথ অনুসরণ করে ওর সব খেলা পণ্ড করব।
একটা সার্কেল এখানে বানাই আর একটা সার্কেল যদি এইখানে বানাই, তাহলে কি দাঁড়াচ্ছে? তোমার ওখানে যাওয়ার কি প্রয়োজন পড়েছিল? কেননা উনি আমাদের বারের রেগুলার কাস্টমার স্যার, আর ওই দিনই প্রথমবার নয়, এর আগেও অনেকবার উনি চেয়েছিলেন। আর সকালে গিয়ে আমি টাকা কালেক্ট করতে গেছিলাম, সেই দিনও গিয়েছিলাম স্যার। আচ্ছা, আমাকে এটা বলো যে রাতে যখন তুমি ড্রিঙ্কস নিয়ে গেছিলে তখন কি ও ঘরে একা ছিল নাকি? হ্যাঁ, আরেকজন ছেলে ছিল স্যার। ওকে কি আগে কখনো দেখেছো ওখানে? না স্যার, আগে তো কখনো দেখিনি, কিন্তু এখন আমি ওকে চিনতে পারবো স্যার। গুড। ওই বাড়ির কাছে কোনো মেডিকেল স্টোর আছে নাকি? মেন রোডের পাশে একটা আছে স্যার। তুমি নিচে যাও, আমি আসছি। ওকে স্যার। এত চালাকির সাথে যখন খুনটা করেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। মেডিকেল স্টোর। কোথায় যে গেল? আরে কোথায় যে খুঁজি? ও
কি হয়েছে বাবু আপনার? কি ভাবছেন বসে বসে? না কিছু না, ওই ডক্টর যেটা বললো সেটা যদি সত্যি হয়। এটার জন্য এত ভাবার কি আছে? যা হওয়ার সেটা তো হবেই। তুমি ফালতু টেনশন করো না। কিন্তু ওই ওই কিন্তু আমি কিছু শুনবো না। আমি বললাম তো কাল থেকে সব ঠিক হয়ে যাবে আর আমরা আবার আগের মতো থাকবো। এবার আমি আর তোমার একটা কথা শুনবো না। কাল বিকেলে আমি 5টার সময় আসবো, তুমি রেডি থেকো। আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। ঠিক আছে। খবরটা কি পেলে রফিক ভাই? মজা হবে তবেই তো জানতে পারবো। রাইট, আমাদের উদয় ছিল না, ও আত্মহত্যা করেনি। তুই বলতে কি চাইছিস? ওকে মার্ডার করা হয়েছিল। মার্ডার? হ্যাঁ, আর যে মার্ডার করেছিল তাকে পুলিশ সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে ভাই। মুডটা খারাপ করছিস কেন? চুপচাপ খাড়া হয়ে বোঝা একে। ও ঠিকই বলছে। আপনি কি মুড বানানোর কথা শুধু মুখেই বলবেন নাকি সুলতানের মতন এনজয়ও করবেন? কালকে সন্ধ্যাবেলা 7টার সময় যখন পণ্ডিত ওর কাজ শেষ করবে তখন ওখানকার সুলতান আমি হব, আর আমাদের আশেপাশের মেয়েরা আমাদের বেগম হবে। একে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? আরে আর কিছুদিন পরেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। বাহ, আমরা সবাই হব সুলতান আর সব মেয়েরা হবে আমাদের। এই শোন না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে সিগারেট নিয়ে আয়। ওকে স্যার। খুব ভালো আইডিয়া ভাই। বেশি খেয়ে ফেলেছো নাকি? শুধু মজা করব ভাই, শুধু মজা করব। এই পুরো সাম্রাজ্যটা আমাদের হতে হবে। হ্যাঁ ভাই, এই নেশাও কেমন নেশা, মন চাই এই খালি নেশা, এই দারুণ যায়, নেশা রে এই ভাই। যায়। আর এই নেশা নেশা যেন করে কখনো দারুণ মনে হচ্ছে। এই কি এ, আবার বন্ধ কর। এই এ চুপ কর তখন না। থেকে হর্ন বাজিয়ে আরে, যায়। কি হয়েছে? দাদা ভাই, কি হয়েছে? গাড়িটা একটু সরিয়ে নিন না, তাহলে আমি এখান দিয়ে বেরিয়ে যেতে পারি। যদি না যেতে দেই তো? এই রোডটা কি তোর বাবার নাকি? আমি কি এমনটা বলবো বলুন? কে রে? আরটি অফিসার? আরে তুই তো আমার পুরনো বন্ধু, তোকে তো আমি ওই দিনই মেরে দিতাম, কিন্তু তোর কপাল ভালো ছিল। কি বলবো রে ভাই, যদি তোকে মারি না তাহলে আমারই লস হয়ে যাবে, সেই জন্য ছেড়ে দিয়েছি। কি রে, এটা তো লাভার নাকি? এ তো ডান্সার। এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে রে? এই দেখ আমাদের রাতের রানী এখানে বসে, দেখেছিস মালটা কেমন লাগছে? হ্যালো হ্যালো হ্যালো, এসব কি হচ্ছে ভাই? আগে সোজা হয়তো দাঁড়ান। বেশি চালাকি করার চেষ্টা করিস না। ওকে এখানে রেখে ফোড় এখান থেকে তুই। হ্যাঁ, বেকার মার খেয়ে যাবি রে ভাই। কাস্টমারকে এরকম অবস্থায় রেখে চলে যাওয়াটা ঠিক কথা নয় ভাই, তাও আবার একজন লেডি কাস্টমারকে এরকম শুনশান জায়গাতে। আপনি কিন্তু এটা ঠিক করছেন না ভাই। হ্যাঁ, ফালতু জ্ঞান দিচ্ছে। এত ফটফট করছিস কেন? এ তো লাভার নাকি রে ভাই? এ হলো বার ডান্সার, বুঝলি? যখন উনি বারে ডান্স করেন তখনই উনি বার ডান্সার, কিন্তু এখন উনি আমার কাস্টমার। আমরা এতটা ভদ্র নই যে তোর কথা শুনে আমরা চুপচাপ চলে যাবো। হ্যাঁ, ফিল্মের হিরোর মতো ডায়লগ কেন মারছিস রে? হ্যাঁ, চল ফট। কই দেখি শোনা, বাইরে এসো একটু। আমার কাছে আসবে না। এসো শোনা, বাইরে না না, আমার কাছে এসো না। দেখি। কেউ বাঁচবো না আমরা। ভূত আছে এখানে। আরে পালাও এখান থেকে। বাঁচাও বাঁচাও আমাদেরকে। মেরে ফেলবে, ও মেরে ফেলবে আমাদেরকে। দরজা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো বলছি। আরে বাপরে, বন্ধ করো। কি হয়েছে? কি হয়েছে? সফি, মুরলি, রফিক, প্রথমে দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। বন্ধ করে দিয়েছি, এবার বলো কি হয়েছে? কেউ এসে আমার পিছনে মারলো।
গলা টিপে ধরেছিল। কোনো প্রকারে প্রাণে বেঁচে পালিয়ে এসেছি। যে কোনো প্রকারে আমাকে বাঁচাও পণ্ডিত। আমি জানতাম এরকম একটা কিছু নিশ্চয়ই হবে। জানো এর কারণ? কারণ আগামীকাল আমরা একটা মহান কাজ করতে চলেছি, সেটা ভুলে যাওনি তো তোমরা? মনে আছে তো? কাল হলো 13তম দিন। এটাই স্বাভাবিক। আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যেই নিশ্চয়ই কেউ এটা করছে। ইনফ্যাক্ট কাল আমার সঙ্গেও এরকমই কিছু ঘটনা ঘটেছে। আচ্ছা, উদয়ের সঙ্গেও কি এরকমই কিছু হতেও পারে? দাদা, আমাদের সাথে যদি কিছু খারাপ হয়? সফি, আমরা যদি এইভাবেই ভয় পাই তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। আগে নিজেদের কাজটা শেষ করার কথা ভাবো। বিশ্বাস রাখো নিজের ওপর। কালই কাজটা শেষ করে ফেলতে হবে। আর তারপর একজন তান্ত্রিকের সঙ্গে আমি কথা বলে দেখব। যদি আমাদের সঙ্গে কেউ কালো জাদু করে থাকে তাহলে আমাদের ওপর তার যেন কোনো প্রভাব না পড়ে, তার কোনো একটা ব্যবস্থা আমি ঠিক বের করে ফেলবো। হ্যাঁ, এরকমই কিছু করো দাদা। কিছু একটা করুন আপনি। হ্যাঁ, তোমরা ভরসা রাখো। কালকের জন্য সবকিছু তৈরি তো রফিক? সবকিছু রেডি আছে পণ্ডিত। আপনি যা বলেছেন সব করে দিয়েছি। গুড। কাল কাজ হয়ে যাবে তো? একদম পণ্ডিতজি। এই, ভয় পেও না, সাহস রাখো, সাহস রাখো, মনে সাহস রাখো। গুরুদেব বলেছিলেন যে আজকে সন্ধ্যে 7টার সময় আমার উপরে কোনো বিপদ আসতে পারে। মানে মাত্র 13 ঘন্টা বাকি রয়েছে। এর জন্য ঠিক 13 মিনিট সময় পাবে। যদি তোমার উপর সত্যিই কোনো সংকট আসে তাহলে ও তোমাকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবে। তবে আপনারা আগামী 7টা দিন ওর দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। তুমি যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তাহলে সেও তোমার সঙ্গে কথা বলতে চাইবে। নমস্কার স্যার। আরে পবন, কি হয়েছে আজ এত সকাল সকাল? স্যার, ওই দিন রাতে হ্যাঁ। উদয়ের সঙ্গে যে ছেলেটা ছিল না, ও কালকে রাতে আমাদের বাড়ি এসেছিল। আপনাকে আমি ওই সময় ফোনও করেছিলাম, কিন্তু আপনার ফোন লাগেনি। ও আচ্ছা, হতে পারে যে নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছিল। স্যার, এই দেখুন, আমি ওর ফটো তুলেছি। হুম, গুড। ওরা কিছু একটা বড় জিনিস নিয়ে প্ল্যান করছিল স্যার। এর সাথে আরো দুজন ছিল। আজকে রাতে কিল্লাতে কোনো একটা কাজ শেষ করবে বলছিল। মানে এখানে কাছাকাছি থাকে ওরা? হ্যাঁ স্যার। তোমাকে আর একবার ডাকবো আমি, চলে এস। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো রাম। স্যার, আমি যা ইনফরমেশন পেয়েছি আজকে সন্ধ্যে 7টার সময় কেল্লাতে কিছু একটা হতে চলেছে স্যার। আচ্ছা, যদি আমার সন্দেহ ঠিক হয় তাহলে আমার এক্সট্রা ফোর্সের প্রয়োজন পড়বে স্যার। তুমি একজন ভালো অফিসার। আমি তোমার রিকোয়েস্ট অবশ্যই কনসিডার করব। আমি কমিশনারের সঙ্গে কথা বলে নিচ্ছি। আগে তুমি এটা খোঁজ নাও যে ওখানে কি ইলিগাল অ্যাক্টিভিটি চলছে। মনে রেখো কাজটায় রিস্ক আছে। ওকে স্যার। বি কেয়ারফুল। থ্যাংক ইউ স্যার। ওকে, গুড মর্নিং। আরে গুড মর্নিং, আপনার পাশে রাখুন। আমরা সব কাজ একেবারে তৈরি করে রেখেছি। আপনি কি একদম রেডি আছেন কি সেটা বলে দিন। ও, সবকিছু রেডি? কেউ যদি আমাদের ব্যাপারে জানতে পারে না তাহলে আমাদের গল্প ওখানেই শেষ হয়ে যাবে। আমরা যেমনটা মেনটেন করে এসেছি সেরকমই মেনটেন করতে হবে। চিন্তা করো না রফিক, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনটাই যেন হয় স্যার।
এটাই সেই কেল্লাটা। এই পুরনো কেল্লার শুধু দুটোই এন্ট্রান্স রয়েছে। যদি আমরা সেটাকে ব্লক করে কভার করতে পারি তাহলে ওরা নিশ্চয়ই ধরা পড়বে। হাঁপিয়ে গেছি। আজ আমার জীবনের সব থেকে বড় দিন। আই এম সো হ্যাপি। তুমি তো খুশি, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। টেনশনটা না নিয়ে দিতে শেখো ডার্লিং। সব ঠিক হয়ে যাবে। চলো যাওয়া যাক। চলো। দেরি হয়ে যাচ্ছে, ও আসবে তো? হ্যাঁ দাদা, ওরা নিশ্চয়ই আসবে। এরকম সুযোগ আমাদের হাতে আর আসবে না। এসব কি সূচি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? সব জানতে পারবে তুমি। রফিক, হ্যাঁ, ঠিক আছে পণ্ডিত। গুড রফিক, ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো। এসব কি হচ্ছে এখানে? স্যার আমার বন্ধুর শরীর থেকে ভূত তাড়াচ্ছি স্যার। ও, তুই ওর ভূত তাড়াচ্ছিস? আমি তোর ভূত তাড়াবো। আমি কি করেছি স্যার? তুই কি করেছিস এটা জিজ্ঞেস কর। কি করিসনি তুই? সব জানতে পারবি। এই স্যার আমি বলছিলাম যে এই পুজো সেই কারণেই করা হচ্ছে। চুপ। হাতে কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলে না এই রামকুমার রাও। এই বল, উদয় ছেলেটা কে? তুই সেটা ভালো মতনই জানিস, তাই তো? ও তো আত্মহত্যা করে মরেছে, আমি তো ওকে চিনি স্যার। এই এই মিথ্যে বলিস না। আমি সত্যি কথা বলছি স্যার। হ্যাঁ? ও আমার ভাইয়ের মতো ছিল স্যার। আর বলো না। এই হ্যাঁ, ও আবার কি বলবে? ও, 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 তুই ওর খুন করে ওর ডেড বডিটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে ঘোষণা করে দিলি? তুই ওকে কেন মেরেছিস সোজাভাবে বলে দে। স্যার যদি সত্যিটা না বলিস তাহলে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার 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 বলছি স্যার স্যার। বল। নমস্কার দাদা। দাদা, টাকা? এই সকালে এসে নিয়ে যাবি। ঠিক আছে দাদা। আর একদম সকাল সকাল চলে আসিস না। ওকে দাদা। ভাই,
যদি আমরা 10 কোটি টাকা পেয়ে যাই তাহলে কি করবে? নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া আর কি। আমাদের মধ্যে যদি কেউ মরে যায় তো? আরে একদম ঠিক বলছিস ভাই। আরে শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে তোর জন্য। হ্যাঁ, মরার জন্য জন্ম হয়েছে তোর। হ্যাঁ, তুই না আমার ভাইয়ের মতো, তোকে কষ্ট না দিয়েই মেরে ফেলবো। সবাই ইঞ্জেকশন দিয়ে ওষুধ দেয়, আমি তোকে ইঞ্জেকশন দিয়ে হাওয়া দেব। ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। শান্তিতে মরবি, শান্তিতে। তোর আইডিয়া তোর কাজেই লেগে গেল ভাই। মরে গেলি, মরে গেলি ভাই, মরে গেলি। এত কম বয়সেই আত্মহত্যা করে নিলি ভাই। আমার ভাইয়ের মতো ছিলিস রে তুই। মরে গেলি, এখন আমি কার সাথে মদ খাবো রে? শিরার মধ্যে এয়ার ইনজেক্ট করছিস? খুব বড় ডক্টর নাকি তুই? দীপু, 13 দিন আগে কি হয়েছিল সেটা কি তুমি জানো? ইয়েস, তোমরা সঠিক আন্দাজ করেছো, কিন্তু তোমরা যতটা আন্দাজ করেছো তার থেকেও 10 গুণ বেশি গুপ্তধন ওই কেল্লায় লুকোনো আছে। 16শ শতাব্দীতে নিজামেরা অত্যন্ত বুদ্ধি করে নিজেদের সমস্ত সম্পদ অত্যন্ত সুরক্ষিতভাবে এই কেল্লার নিচে লুকিয়ে রেখেছিল। ওই গুপ্তধন এই কেল্লার কোথায় লুকোনো আছে সেটা আমি ঠিক খুঁজে বার করব, কিন্তু ওই গুপ্তধনকে সেখান থেকে বের করে আনা অতটা সহজ হবে না। ওই গুপ্তধনকে ওখান থেকে বের করার জন্য 13 বছরের মধ্যে মাত্র একবার পুষ্যা নক্ষত্রে এক বড় পূজার আয়োজন করতে হবে। 13 বছর পর? হ্যাঁ, কিন্তু ওই 13 বছর পূর্ণ হতে আর শুধু 13 দিনই বাকি আছে। শুধু 13 দিন। আর একটা জরুরি বিষয় হলো এটা যে ওই গুপ্তধনকে বাইরে বের করে আনার জন্য আমাদের 5টা জীবকে বলি দিতে হবে। 5। তোমরা এই কাজটা করতে পারবে? আরে পণ্ডিত, কিছু টাকার জন্য নিজের বাবা মাকে পর্যন্ত আমরা বেচে দিই, বুঝেছো? আর যদি আমরা ভরি ভরি সোনা পাই তাহলে তো সব কিছু করে দেবো। আরে আগে ডিটেলটা বলো। আরে এই কাজটা এত সহজ নয় রফিক, এতে আমাদের প্রাণও চলে যেতে পারে, মনে রেখো। টাকা দিয়ে পৃথিবী চলে, কাজ যাই হোক না কেন পণ্ডিত। তাহলে ঠিক আছে, আজ থেকে ঠিক 13 দিন পরে ঠিক সন্ধে 7টার সময় আমরা পূজা শুরু করব। আর আমাদের বলি দিতে হবে জলে থাকা কোনো এক প্রাণীর বলি, ভূমিতে থাকা কোনো এক প্রাণীর বলি, আর আকাশে উড়তে পারা কোনো এক জীবের বলি। এই সমস্ত জীবেদের বলি দিতে হবে আমাদের। লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, পুষ্যা নক্ষত্রে জন্ম নেওয়া আমাদের পুজোর সময় পর্যন্ত এমন পুরুষ যে তার সারা জীবন ব্রহ্মচর্য পালন করে গেছে, এমন এক পুরুষের বলি চড়াতে হবে। পণ্ডিত, তুমি যা যা বললে সে সমস্ত কিছুই আমরা জোগাড় করে আনতে পারি, কিন্তু পুষ্যা নক্ষত্রে জন্ম নেওয়া এরকম ছেলে আমরা কোথা থেকে খুঁজে পাবো বলো? হ্যাঁ, এটা তোমাদেরকেই খুঁজে বার করতে হবে। অন্যান্য সমস্ত প্রাণীর চেয়ে জরুরি ওই পুষ্যা নক্ষত্রে জন্ম নেওয়া ছেলেটি। এবার বলো, তোমরা কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ, হয়ে যাবে। ওই ব্রহ্মচারী সাদাসিধে ছেলেটাকে আমি নিয়ে আসবো, বাকি ব্যবস্থা তোমরা করে নিও। তুমি আনবে? কাকে আনবে?
আরে কিভাবে নিয়ে আসবে তুমি? ওই যে ছেলেটা আছে না দীপু, যে আমার ভালোবাসায় অন্ধ হয়ে রয়েছে, আমি ওকে নিয়ে আসবো। এই দায়িত্বটা আমি নিচ্ছি। ওই মেয়েটার ব্যাপারে বলার জন্য আমি দীপুর কাছে দৌড়ে দৌড়ে আসছিলাম। যে কোনো প্রকারে দীপুকে তোমার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় একটা লরি আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমি দীপুকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর ওকে এটা ভেবে ছেড়ে দিলাম যে ভয় ওর কিছু হয়ে না যায়। তোমাকে দীপুর থেকে আলাদা করার জন্য যখন তুমি দীপুর বাড়ি গেছিলে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি ওকে নিয়ে চলে গেলে। তোমাদের দুজনকে আলাদা করার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সব চেষ্টা বিফলে চলে গেল। তুমি নাটক করছো না সত্যি বলছো আমি সেটা জানি না, বাট ইয়েস, আমি তোমাকে বলি দেওয়ার জন্যই এখানে নিয়ে এসেছি। শুধু এটুকুই নয়, তোমার সাথে ভালোবাসার নাটকটা আমি তোমাকে এখানে আনার জন্যই করেছিলাম। তোমার মনে হলো আমি তোমাকে ভালোবাসি। এরকম কেন করেছি জানো? কারণ আমি বিনা পরিশ্রমে শর্টকাটে টাকা রোজগার করতে চাই। যদি আমার কাছে টাকা থাকে তাহলে তোমার মতো হাজারটা ছেলে আমার পেছনে ঘুরবে। আমার কাছে টাকাটাই সব, সেটা কেন তুমি জানো? কারণ টাকার অভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। ঋণ নিয়ে শোধ করতে না পেরে আমার বাবাকে আত্মহত্যা করতে হয়েছে। উনি এটুকু পর্যন্ত ভাবেননি যে ওনার দুটো ছোট মেয়ে রয়েছে। এটা তুমি কি করে ফেললে গো? কি করলে তুমি? সেই দিনই আমি ডিসাইড করেছিলাম যে যা কিছু করি না কেন জীবনে অনেক বেশি টাকা আমাকে রোজগার করতেই হবে। আর তখনই আমি এই কেল্লার গুপ্তধনের ব্যাপারে জানতে পারি। অল্প সময়ে ধনী হওয়ার এটাই একমাত্র উপায় আমার ছিল। কিন্তু এত বড় কেল্লায় গুপ্তধন কোথায় এটা আমি জানতাম না। আর সেটাই জানার জন্য আমি এই পণ্ডিত মশাই মানে আর্কিওলজিস্টের সঙ্গে দেখা করি। আর বাকি কাজের জন্য আমি রফিক, সফি আর মুরলের সঙ্গে দেখা করি। আমরা রোজ রাতে এই কেল্লায় আসতাম, কিন্তু তাও আমরা জানতে পারিনি যে গুপ্তধন কোথায় আছে। ওই দিন যখন আমরা মার্কেটে জরুরি কথা বলছিলাম তখন তুমি ওখানে চলে এসেছিলে। আর তোমার ওই মারপিট আর রাগ দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার যাতে কিছু না হয় সেই জন্য আমি তোমাকে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছিলাম। শুধু এটুকুই নয়, আমার তোমাকে একদম পছন্দ নয়, তাও আমি তোমার সাথে এনগেজমেন্ট করেছি। গুপ্তধন পাওয়ার পর তার যাতে ভাগ বেশি না হয় সেটা ভেবে আমি টিমের এক একটা লোককে মারার প্ল্যান করেছিলাম। আর তাই জন্য রফিককে আমি টাকা দিয়েছি। খুনটা যে তুমি করেছো পুলিশ যাতে এটা সন্দেহ করে সেটারও একটা প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা সফল হয়নি। আরে পণ্ডিত মশাই, আপনি পুজোটা শুরু করুন না। ভেবেছিলাম তোমাকে প্রাণে মেরে ফেলবো, কিন্তু পারলাম না। ও যাতে পুজো না করতে পারে সেই কারণে ওকে অনেক ভয় দেখালাম, কিন্তু তাও ও শুনলো না। আমার কোনো কাজ সম্পূর্ণ হলো না। একে ভয় দেখিয়ে কিছু হবে না এটা ভেবে আমি ওকে ছেড়ে দিলাম। তারপর ওর কাছে এলাম। 11তম দিন আমি ওকে ভয় দেখানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টাটাও বৃথা হয়ে গেল। এবং সবার শেষে আমি এই লোকগুলোর কাছে গেলাম। এরা রাক্ষস, রাক্ষস। আমার দীপুকে এদের হাত থেকে রক্ষা করুন স্যার। স্যার প্লিজ স্যার, যে কোনো ভাবে দীপুকে ওদের হাত থেকে রক্ষা করুন স্যার। প্লিজ স্যার, রক্ষা করুন প্লিজ স্যার। এটাই আমার শেষ ইচ্ছে স্যার। একটা ঐতিহাসিক স্মারকে গুপ্তধন আছে এমন ভুল প্রচার করে এই কাজটা করার জন্য আর এরকম একটা প্ল্যানিং করার জন্য, মানে একজন মানুষকে খুন করার চেষ্টার অপবাদে নারায়ণ পণ্ডিত এবং তার 4 জন সঙ্গীকে এই আদালত আইপিসি সেকশন 30P-র অধীনে যাবজ্জীবনের শাস্তি শোনাচ্ছে। দ্য কোর্ট ইজ ডিসমিসড। যখন আত্মার মনোকামনা পূর্ণ হয় তখন তার মূল স্থান পরমাত্মার কাছে চলে যায়, অর্থাৎ সে তখন মুক্তি পেয়ে যায়। আর যদি মনোকামনা পূর্ণ না হয় তো